সরকার গঠনের পরপরই আমরা দেশি এবং বিদেশি গণমাধ্যমে এক ধরনের তথ্য সন্ত্রাসের কবলে পড়ি। সেটাকে আমরা কোনোভাবেই সাংবাদিকতা বলি না। প্রচুর গুজবের উপর ভিত্তি করে আমরা দেখেছি বিদেশি গণমাধ্যম, বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে, বাংলাদেশের যে ধর্মীয় সম্প্রীতি, সেই সম্প্রীতিকে নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে নানান ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশ হয়েছে। সংবাদটিকে আমি সংবাদ বলছি না, তথ্য প্রকাশ হয়েছে, মিথ্যা গুজব, এরকম ফেক নিউজ প্রকাশ হয়েছে। সেগুলি আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে। যাই হোক, সেগুলি ধীরে ধীরে আস্তে আস্তে সেই সংখ্যাটা কমেছে। এই সংখ্যাটা মিথ্যা এবং গুজব দেশি অথবা বিদেশি মিডিয়ায়, বিশেষত বিদেশি মিডিয়ায় কমে আসার ক্ষেত্রে সবচেয়ে বেশি যারা ভূমিকা রেখেছেন তারা হচ্ছেন মফস্বলের সাংবাদিক। আমি সেজন্য আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই। আপনাদের এই দায়িত্বশীল সাংবাদিকতা বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বড় ধরনের ভূমিকা রেখেছে। আপনারা জানেন যে ভারতের গণমাধ্যমে যদি একটি সংবাদ প্রকাশ হয় যে হয়তো সে বলছে দিনাজপুরের অমুক জেলায়, অমুক উপজেলায় একটি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে, সে ওইখানে সংবাদ করার ক্ষেত্রে সংবাদ প্রকাশের যে ন্যূনতম ইথিক্স, নিয়ম নীতি, তার কোনোটি মানে স্থানীয় প্রশাসনের কোনো বক্তব্য নেই, ভুক্তভোগীর কোনো বক্তব্য নেই, ঘটনা যাচাই বাছাইয়ের কোনো ব্যাপার নেই। দেখা গেছে কলকাতায় বসে একজন তাদের ধর্মীয় নেতা বা সংগঠনের নেতা তার বক্তব্য দিয়ে বাংলাদেশের সংবাদ প্রচার করছে। সে জায়গায় তাৎক্ষণিকভাবে সেই সংবাদগুলি প্রকাশের পর আমাদের ওই সংশ্লিষ্ট জেলার যে সংবাদকর্মী ভাইয়েরা আছেন তারা দেখা যায় নিজেরা সংবাদ প্রকাশ করছেন। তাদের এই সংবাদ প্রকাশের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি ইতিমধ্যে ভেস্তে গেছে। বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই আর টিকবে না। তো এরকম একটা পরিস্থিতিতে তবুও আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের বক্তব্যের প্রসঙ্গে বারবার বলছিলেন যে গুজব সোশ্যাল মিডিয়ায় নানানভাবে আসে, কিন্তু গুজব প্রতিরোধে সবচেয়ে বেশি ভূমিকা সাংবাদিকদের। আমরা কখনো কখনো দেখি সংবাদকর্মীরাও কোনো একটা তথ্য ফেসবুকে দেখার পর সেটা সূত্র কোথা থেকে এলো সেটা না খুঁজে নিজেও ফেসবুকে শেয়ার করছেন। কখনো কখনো এই শেয়ার করার ঢংটা হচ্ছে এটা কি আসলে হয়েছে। একজন সাংবাদিক যদি নাগরিকদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেয় তাহলে নাগরিকদেরকে উত্তরটা দিবে। অতএব একজন দায়িত্বশীল গণমাধ্যম কর্মীর কাজ হচ্ছে সাধারণ মানুষ যেন বিভ্রান্ত না হয় এমন কোনো তথ্য কোনো ফর্মে তার গণমাধ্যমে হোক, তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে হোক, কোথাও প্রচার করবে না। কারণ একজন সাধারণ মানুষ তিনি যদি তার ফেসবুকে বা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যে কোনো ধরনের একটা বক্তব্য বা বিবৃতি দেন, সেটা মানুষ চেষ্টা করবে যে কোনো সাংবাদিক এই বিষয়ে কোনো ভেরিফাইড ইনফরমেশন দিয়েছে কিনা সেটা জানার চেষ্টা করবে। কিন্তু একজন সাংবাদিক যদি কোনো ভেরিফাই করা ছাড়া, কোনো যাচাই বাছাই ছাড়াই কোনো তথ্য তার ফেসবুক আইডিতে দেন, মানুষ সেটাকে বিশ্বাস করে এবং বলে যে অমুক সাংবাদিক দিয়েছে তার ফেসবুকে, তার মানে এটাই সত্য। তো বাংলাদেশের এই সময় সবচেয়ে যেই বড় যুদ্ধটা বাংলাদেশের বিরুদ্ধে, যে আপনারা জানেন যে একটা সময় রাষ্ট্রীয়ভাবে গুজবকে পেট্রোনাইজ করা হয়েছে। আপনারা যদি মনে থাকে যে একজন প্রধানমন্ত্রী বিশ্বের মধ্যে দ্বিতীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, শেখ হাসিনা, তিনি বিশ্বের দ্বিতীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, এরকম সংবাদ প্রকাশিত হয়েছে। প্রথম কে হয়েছেন, তৃতীয় কে হয়েছেন, কারাই র্যাঙ্কিং করেছে, এর কোনো তথ্য নেই। বাংলাদেশ সংবাদ সংস্থা, বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশের অসংখ্য সংবাদপত্র এই ধরনের সংবাদগুলি প্রচার করেছে। অর্থাৎ রাষ্ট্রের যে মেশিনারি সেগুলিকে ব্যবহার করে রাষ্ট্র ইটসেলফ গুজব প্রডিউস করেছে। আমরা সেই বাস্তবতার মধ্যে ছিলাম, সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি। আজকে আপনি যদি যেটা মানুষ তার নানানভাবে যে মতামত প্রকাশ করার সুযোগ, সেখানে মানুষ বলছে যে ধরুন এই রমজান বাংলাদেশের মানুষ অন্তত গত 20 বছরের 15 বছরের ইতিহাসে সবচেয়ে স্বস্তির মধ্য দিয়ে কাটিয়েছে। এটা মানুষের অপেক্ষা। মানুষ বলছে যে মানুষ অত্যন্ত স্বস্তি সহকারে এবার গ্রামে ফিরেছে ঢাকা থেকে, কোথাও কোনো ধরনের বিঘ্নতার শিকার কাউকে হতে হয়নি। মানুষ বিদ্যুতের ব্যবস্থাপনা নিয়ে কথা বলছে। এখন আপনারা একটা জিনিস দেখুন, এই সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশে কি নতুন করে কোনো সড়ক নির্মাণ হয়েছে? হয়নি।
নতুন করে পরিবহন ব্যবস্থায় কি কোনো ধরনের পরিবহন যুক্ত হয়েছে? হয়নি। নতুন কোনো মেকানিজম কি ইন্ট্রোডিউস হয়েছে এখানে? হয়নি। তাহলে এই ঘটনাগুলি কি ঘটলো? তার মানে দুর্বৃত্তায়নের যেই চর্চা আমাদের এখানে ছিল সেটা বন্ধ হয়েছে। সুতরাং মানুষের স্বস্তির জন্য আমাদের যে এক্সিস্টিং রিসোর্সেস আছে সেগুলি যে আসলে যথেষ্ট, আমরা উন্নয়ন বলে এক ধরনের লুটপাট তন্ত্র কায়েম করেছি। আমরা দেখেছি সাবেক স্বৈরাচারের আইকন শেখ হাসিনা তাহাজ্জুদের নামাজ পড়েই মিথ্যা কথা বলতে শুরু করতেন। এই যে এক প্রবল অত্যাচারের মধ্য দিয়ে দেশের মানুষ এক সংকীর্ণ অবস্থায় ছিল, মানুষ কোথাও কোনো পর্যায়ে দাঁড়িয়ে তার একটি অধিকারের কথা, একটি দাবির কথা বলতে পারতেন না। এর ফলে দেখুন মানুষের সকল দাবি তার ভিতরে জমা হয়ে আছে। সরকারের যারা কাজ করেন তাদের মধ্যে আমি অত্যন্ত ক্ষুদ্র একজন মানুষ। আমাকে আপনারা আজকে কাছে পেয়ে আমার কাছে কতগুলি দাবি তুলে ধরলেন একটি জেলা। আপনি যদি চিন্তা করেন আমাদের 64 জেলার মানুষের, আপনারা হয়তো এখন হঠাৎ করে বলেছেন বলে আপনাদের দাবিগুলি সব মনে নেই। যদি একদিন সময় দেওয়া হয় দাবিগুলি সব নিয়ে এসে তালিকা হবে অনেক লম্বা। সারা দেশে এরকম দাবি রয়েছে, সারা দেশের 64 জেলারই এরকম দাবি রয়েছে। অতএব আমরা শুধু উন্নয়নের গল্প বলেছি। একবার বলেছেন সারা দেশে অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু লক্ষ্মীপুরে কোনো উন্নয়ন হয়নি। একইভাবে আপনি দিনাজপুর জেলায় যান, রাজবাড়ী জেলায় যান, ফরিদপুর জেলায় যান, গোপালগঞ্জে যান, ওখানকার মানুষ একই কথা বলবে, সারা দেশে অনেক উন্নয়ন হয়েছে, গোপালগঞ্জে কোনো উন্নয়ন হয়নি, এই কথাটি বলবে। এর মানে আসলে আমাদেরকে এক ধরনের উন্নয়নের গল্প শোনানো হয়েছে। আমরা উন্নয়ন নামক অনেক প্রজেক্ট দেখেছি, মেগা প্রজেক্ট এবং লুটপাট। এখানে যে আরিফ বসা বাংলাদেশের এই মেগা প্রজেক্টের লুটপাটের সবচেয়ে বেশি এক্সাম্পলস গুলি যে মানুষের সামনে নিয়ে এসেছে তার মধ্যে একজন হচ্ছে আরিফ। তার সাংবাদিকতার মধ্যে দিয়ে সেটা প্রমাণ করেছে। অসংখ্য ভবন নির্মাণ হয়েছে, সে সমস্ত ভবনের কোনো বাস্তবতা নেই, এগুলি লুটপাট ছাড়া অন্য কোনো কারণ ছাড়া কিছুই হয়। সুতরাং আমরা সম্মিলিতভাবে বাংলাদেশের নাগরিকরা এখন এমন এক ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে আছি, আমাদের নিয়ে প্রচুর ষড়যন্ত্র হচ্ছে, নানান ধরনের মিথ্যা বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে এই সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত। কারণ যে সমস্ত পলাতক স্বৈরাচার ফ্যাসিবাদী গোষ্ঠী রয়েছে তাদের হাতে প্রচুর টাকা রয়েছে এবং তারা এখন পর্যন্ত তারা আমাদের সোশ্যাল স্পেসে খুব ফর্মালি হাঁটাচলা করতে পারছে না। তাদের বেশিরভাগ সময় তারা ব্যয় করছে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানেই তারা এই বিভ্রান্তিমূলক তথ্যগুলি ছড়াচ্ছে, তারা দেশের নাগরিকদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি আপনাদের কাছে অনুরোধ করবো সংবাদকর্মী হিসেবে মানুষ যেন বিভ্রান্ত না হয়, মানুষকে বিভ্রান্তি দূর করতে আপনারা প্রত্যেকেই এই সরকারের এক একজন ভ্যানগার্ড হিসেবে, বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য এক একজন ভ্যানগার্ড হিসেবে কাজ করবেন, যেন বাংলাদেশকে আর কেউই কখনো বিপথে নিয়ে যেতে না পারে। আপনাদের কাছে আমি প্রত্যাশাটা রেখে আপনারা এই সুন্দর আয়োজন করার জন্য আপনাদেরকে অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।